একজন দুইবারের বেশি হতে পারবেন না প্রধানমন্ত্রী, সংস্কার করতে হবে নির্বাচন ব্যবস্থাও। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বিভিন্ন দলের নেতারা। যৌক্তিক সময়ে নির্বাচন আয়োজনের আশ্বাস ডক্টর ইউনূসের। নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যবস্থা করা যায়, তার জন্য আমরা আমূল পরিবর্তনে কিছু সংস্কার প্রস্তাবনা এনেছি। দেশ গড়ার ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতায় ছিলাম, আছি, থাকবো। নির্বাচন তো হইতে হবে যত তাড়াতাড়ি সম্ভব, তবে সংস্কার করার পূর্বে কোনো নির্বাচন হওয়া কোনো অবস্থাতে বাঞ্ছনীয় না। সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়ার পক্ষে বিএনপি। রাজনীতিবিদদের জনগণের সেবক হওয়ার তাগিদ জামায়াতের। ধর্ম যার যার নিজস্ব চয়েস, এর ভিত্তিতে আমরা এখানে মেজরিটি মাইনরিটিতে বিশ্বাস না। রাজনীতিবিদরা হবেন জাতির স্রেফ সেবক, এর বাইরে তাদের কোনো পরিচয় নেই। নতুন সরকার, একে আমাদের সময় দিতে হবে। আমরা বলেছি যে আলোচনা করে বসে সকলে যা চায় মানুষ, সেইভাবে একটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছে আমি শায়লা রহমান ইমা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কমলো জ্বালানি তেলের দাম, লিটারে 6 টাকা কমেছে অকটেন ও পেট্রোল, ডিজেল 105 টাকা 25 পয়সা নির্ধারণ। মধ্যরাতে কার্যকর নতুন দর, স্বাগত জানালেন সাধারণ মানুষ। জনপদ জুড়ে ভয়াবহ বন্যার প্রভাব, সব হারিয়ে নিঃস্ব লাখ লাখ মানুষ। মৃত্যু বেড়ে 59, ছড়িয়ে পড়ছে নানা রোগবালাই। কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা চাষি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নির্মাণে গ্রামই বিলুপ্ত। জামালপুরের সাবেক এমপি মির্জা আজমের বিরুদ্ধে অভিযোগের পাহাড়, জমি ফেরত চান ভুক্তভোগীরা, ব্যবস্থার আশ্বাস। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনী পরিবেশ তৈরির দাবি জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। বিকেলে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে এই দাবি জানান হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এলডিপি সহ কয়েকটি দলের শীর্ষ নেতা। সংলাপে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য নিশ্চিত, দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, নির্বাচন ব্যবস্থা সহ বেশ কিছু সংস্কারের দাবি জানানো হয়। যৌক্তিক সময়ে নির্বাচন আয়োজনের বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস আশ্বস্ত করেছেন বলেও জানান তারা। নেতারা বলেন, সংবিধান, নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্রীয় কাঠামোর বেশ কিছু সংস্কারের প্রস্তাব করেছেন তারা। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের কথা বলা হলেও সুনির্দিষ্ট কোনো সময় বেঁধে দেওয়া হয়নি হেফাজতের পক্ষ থেকে। বৈঠকে শাপলা চত্বর, জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচার, 1 মাসের মধ্যে হেফাজত নেতাদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারের দাবিও জানান তারা। এরপর মাওলানা সৈয়দ রেজাউল করিমের নেতৃত্বে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন ইসলামী আন্দোলন বাংলাদেশের 5 সদস্যের প্রতিনিধি দল। বিকেল 4:30টার পর যমুনায় যান কর্নেল। নির্বাচনের ব্যবস্থা করা যায়, তার জন্য আমরা আমূল পরিবর্তনে কিছু সংস্কার প্রস্তাবনা এনেছি এবং সারা দেশব্যাপী সকল ভোটাধিকার প্রয়োগকারীদের যেন প্রতিনিধিত্ব জাতীয় সংসদে নিশ্চিত করা যায়। হেফাজতে ইসলামের বিভিন্ন আন্দোলনে 2013 সাল, 16 সাল এবং 2021 সালে বহু মামলা, আমাদের অনেক হতাহত রয়েছে। সকল হত্যাকাণ্ডের যেন বিচারের ব্যবস্থা, বিশেষ করে ট্রাইব্যুনাল গঠন করে হলেও দ্রুত বিচারের ব্যবস্থার জন্য লেন্দি কোনো প্রসিডিউর না যায়। দেশ সুন্দর পরিচালনার ব্যাপারে আমরা আমাদের পরামর্শ তাকে দিয়ে আসছি এবং সেও আমাদের সহযোগিতা কামনা করছে এবং আমরাও বলছি যে ভালো কাজের ব্যাপারে, দেশ গড়ার ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতায় ছিলাম, আছি, থাকবো। এই মুহূর্তে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনার সামনে আছেন রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন, সরাসরি যাচ্ছে তার কাছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপের ধারাবাহিকতায় এখন থেকে অল্প কিছু সময় আগে, মিনিট কয়েক আগে, গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে গণফোরামের একটি প্রতিনিধি দল, 7 সদস্যের একটি প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করেছে এবং এখন থেকে হয়তোবা যে অল্প কিছু সময় পরে
জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দল যমুনায় আসার কথা রয়েছে। তো এর আগে আজকে বিকেল থেকেই প্রধান উপদেষ্টা মূলত বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তিনি বৈঠক করেছেন। বিশেষ করে তার যে প্রথম যে বৈঠকটি ছিল সেটি ছিল যে ইসলামপন্থী বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে, অর্থাৎ হেফাজতে ইসলাম ঘরানার যে রাজনৈতিক দলগুলো রয়েছে এমন 6টি রাজনৈতিক দল, যেমন খেলাফত মজলিস, তারপর হলো নিজামে ইসলাম, জমিয়তে উলামায়ে বাংলাদেশ, এরকম 6টি রাজনৈতিক দলের বা খেলাফত আন্দোলন, এরকম 6টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হয়েছিল। তারপরে হেফাজতের মহাসচিব মামুনুল হক তিনি ব্রিফ করেছিলেন। এর বাইরেও তার পরবর্তী সময়ে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, অর্থাৎ যেটি যে চরমোনাই পীরের দল হিসেবে পরিচিত, সে দলটির নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। তারপরে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে এলজেপির নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন, বাংলাদেশ জাসদের নেতারা বৈঠক করেছেন। এর বাইরেও যে কয়েকটি রাজনৈতিক জোট, যেমন জাতীয়তাবাদী সমমনা জোট এবং যে 12 দলীয় জোটের নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। তবে এইসব বৈঠকের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন ধরনের কিন্তু যে সংস্কার প্রস্তাব দিয়েছেন, যেমন কেউ দিয়েছেন 2বারের বেশি যেন কেউ প্রধানমন্ত্রী না থাকতে পারে, যে সেটি নিশ্চিত করা। কেউ কেউ বলেছেন যেন দুর্নীতিবাজরা কোনোভাবে যেন নির্বাচন করতে না পারে সেটি নিশ্চিত করতে হবে। তার বাইরেও যে রাষ্ট্র কাঠামোর বিভিন্ন ধরনের সংস্কারের কথা বলা হয়েছে। কেউ কেউ আসলে যে সংখ্যানুপাতিক যেই ভিত্তিতে যে সংসদের যে আসন বিন্যাস নিশ্চিত হয় সে দাবিও কিন্তু যে কোনো রাজনৈতিক দলের তরফ থেকে জানানো হয়েছে। তবে দলের কথার মধ্যে মোটা দাগে যে একটি কথা ছিল বেশিরভাগ রাজনৈতিক দলের মধ্যেই, যে সেটি হলো যে তারা চান তারা যে ধরনের সংস্কার প্রস্তাবগুলো দিচ্ছেন সে সংস্কার প্রস্তাবগুলো দ্রুততম সময়ের মধ্যে সেটি সমাধান করে, অর্থাৎ বাস্তবায়ন করে যেন দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচনের যে রূপরেখা কিংবা যে নির্বাচনের যেই মাঠ প্রস্তুত করা সেদিকে যেন উপদেষ্টা পরিষদ নজর দেয়, সরকার নজর দেয়, সে দাবি কিন্তু যে রাজনৈতিক দলগুলোর তরফ থেকে দেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে সবচেয়ে খবরাখবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনার সামনে। সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়ার পক্ষে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সব দলের মতামত নিয়ে সুষ্ঠু নির্বাচন হলেই ছাত্র জনতার চূড়ান্ত বিজয় অর্জিত হবে। কুমিল্লায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে তিনি বলেন, ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপির ইমেজ নষ্টের অপচেষ্টা হচ্ছে। তবে কেউ অপরাধ করলে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। ভয়াবহ বন্যার কবলে দেশের 11 জেলার 54.5 লাখ মানুষ এখনও পানিবন্দী হয়ে মানবেতর দিন গুনছেন প্রায় 7 লাখ। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার জরুরি ত্রাণ সেবা নিয়ে কুমিল্লায় বন্যার্তদের কাছে পৌঁছান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার বানভাসীদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন তিনি। কুমিল্লা লালমাইয়ে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মির্জা ফখরুল জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। সকলে যা চায় মানুষ সেইভাবে একটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে, কিন্তু দ্রুত তার সঙ্গে জনগণের যে দাবি, জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দিতে হবে। একটি চক্র ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপির ইমেজ নষ্টের অপচেষ্টা করছে বলেও অভিযোগ তোলেন বিএনপি মহাসচিব। ছাত্র জনতার যে বিজয়, সেই বিজয়কে নস্যাৎ করার জন্য একটা মহল কাজ করছে অত্যন্ত সচেতনভাবে। আমাদের মধ্যে আবার বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। আমাদের কিছু কিছু লোকের নামে বিভিন্ন রকম কথা বলে পত্রপত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। এদিন সকালে নয়াপল্টনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত ছাত্র জনতার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপি সহ সবার ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল অন্তর্বর্তী সরকার, তাই বিভেদের কোনো সুযোগ নেই। তারেক রহমানের যে সঠিক সিদ্ধান্তের ফলশ্রুতি 5ই আগস্টের গণতন্ত্রের যে বিজয়, সামগ্রিক একটি বিজয়ের মাঝে আপনারা যে বিভেদ বিভাজনের সৃষ্টি করছেন এটা মঙ্গলজনক হবে না। এ সময় দলীয় নেতাকর্মীদের মাঝে শৃঙ্খলা বজায় রাখার আহ্বানও জানান রুহুল কবির রিজভী। হেলিকপ্টারে করে মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।
ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজন করা জামায়াতে ইসলামের কাজ নয় বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের সেবক হবেন রাজনীতিবিদরা। সকালে রাজধানীর কচি কাঁচার মেলা মিলনায়তনে সাংস্কৃতিক ঐক্য ফ্রন্টের আয়োজনে কবি, লেখক, শিল্পী সমাবেশে এসব কথা বলেন শফিকুর রহমান। জামায়াতের আমির আরও বলেন, গত বছরগুলোতে সংস্কৃতি ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কোনো স্বৈরশাসক যাতে লেখক শিল্পীদের দমিয়ে রাখতে না পারে সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, নাগরিক অধিকার ছিন্ন করার অধিকার কারণেই। বাংলাদেশ বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের আবাসভূমি। এখানে কোনো রাজনৈতিক জমিদারি আমরা বরদাস্ত করব না। রাজনীতিবিদরা হবেন জাতির শ্রেষ্ঠ সেবক, এর বাইরে তাদের কোনো পরিচয় নেই। রাজনীতিবিদরা কখনো দেশের মালিকানা দাবি করতে পারবেন না। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করা আমাদের কাজ নয়। ধর্ম যার যার নিজস্ব চয়েস, এর ভিত্তিতে আমরা এখানে মেজরিটি মাইনরিটিতে বিশ্বাসী না। এদেশে যারাই জন্মগ্রহণ করবে তারা এদেশের গর্বিত নাগরিক। অন্য প্রসঙ্গ, দেশে কমলো জ্বালানি তেলের দাম। লিটারে 6 টাকা কমিয়ে অকটেন 125 টাকা আর পেট্রোলের দাম 121 টাকা নির্ধারণ করা হয়েছে। ডিজেল 106 টাকা 75 পয়সা থেকে 1 টাকা 25 পয়সা কমিয়ে 105 টাকা 25 পয়সা করা হয়েছে। মধ্যরাত থেকেই কার্যকর হবে নতুন দর। খুলনায় এক বৈঠকে এই কথা বললেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান। অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ ভোক্তারা। রাশিয়া ইউক্রেন যুদ্ধে টালমাটাল অর্থনীতি, যার প্রভাব পড়েছিল দেশের জ্বালানি খাতেও। ধাপে ধাপে বেড়েছে দাম, এক লাফে পৌঁছে গিয়েছিল সাধারণ ভোক্তার নাগালের বাইরে। এমন পরিস্থিতিতে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। জুলাইয়ে কমানো হয় দাম, তবে তা অতি নগণ্য, লিটার প্রতি মাত্র 1 টাকা। তাই দাম কমলেও ফেরেনি স্বস্তি। এবার আর হতাশা নয়, এক লাফে পেট্রোল ও অকটেনে 6 টাকা এবং ডিজেল ও কেরোসিনে 1 টাকা 25 পয়সা কমানো হয়েছে দাম। শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। দেশের এই পরিস্থিতির মধ্যেও দাম কমানোয় মিশ্র প্রতিক্রিয়া সাধারণ ভোক্তাদের মাঝে। কেউ সাধুবাদ জানিয়েছেন, কেউ আবার দাবি তুলেছেন জ্বালানি তেলের মূল্য আরও কমাতে। এই নতুন সরকার হয়ে তো এই যে দাম কমলো, এই কারণে আমরা অনেক সন্তুষ্ট। যদি আরো কিছু কমানো যায় আর কি, তো আমাদের জন্য স্বস্তিকর। আরো কমাইতে হবে, কারণ 1 লিটার তেলে আমাদের ঢাকা শহরে যে জ্যামজট, যে পরিমাণে আমরা মাইলেজ দেওয়ার কথা সেটা তো আমরা পাইতেছি না। এদিকে খুলনার খালিশপুরে রূপসা 800 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানান, ধীরে ধীরে জ্বালানি তেলের মূল্য কমিয়ে ভোক্তার নাগালের মধ্যে নিয়ে আসা হবে। ডিজেলের দাম 106 টাকা 75 পয়সা থেকে 105 টাকা 50 পয়সা, মানে 1 টাকা 25 পয়সা পার লিটারে কমাচ্ছে। অকটেনের দাম 131 টাকা থেকে 125 টাকা, মানে 6 টাকা কমাচ্ছে। পেট্রোলের দাম 127 টাকা থেকে 121 টাকা, সেটাও 6 টাকা কমাচ্ছে। ভবিষ্যতে আমাদের চেষ্টা থাকবে যাতে আমরা এটাকে আরো কমাতে পারি আর কি। পুনর্নির্ধারিত এ দাম কার্যকর হবে শনিবার রাত 12টা থেকে। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। ধীরে ধীরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কমেনি দুর্ভোগ। ছড়িয়ে পড়ছে পানিবাহিত নানা রোগবালাই। পানি নামতে শুরু করায় স্পষ্ট হচ্ছে বন্যা কবলিত জনপদের ক্ষয়ক্ষতির পরিমাণ। এ পর্যন্ত মারা গেছেন 59 জন। এদিকে সব হারিয়ে নিঃস্ব মানুষগুলো সরকারি বেসরকারি সহযোগিতার জন্য তাকিয়ে আছেন। এখনো বাড়ির সামনে হাঁটু পানি, নৌকা ছাড়া চলাচল করাই দায় দুর্গতদের। কিছু কিছু এলাকা থেকেই পানি নেমে গেলেও ঘরের বেহাল দশা। কাদা আর নোংরা পানিতে আসবাবপত্র নষ্ট হয়ে গেছে। অনেক জায়গায় আতঙ্ক বেড়েছে সাপের। আমার বাড়ির অবস্থা তেমন ভালো না। দীর্ঘ 15 দিন আমরা পানিবন্দী। গবাদি পশু, হাঁস মুরগি নিয়ে আমরা বহুত বিপদে আছি। রাস্তাগুলোরও ভঙ্গুর দশা, সৃষ্টি হয়েছে বিশাল বিশাল গর্ত। কোনো কোনো অঞ্চলে এখনো সড়কগুলো তলিয়ে। গন্তব্যে যেতে বেগ পেতে হচ্ছে বাসিন্দাদের। খালগুলা সংস্কার করা, খনন করা করি। আমাদের এলাকাটার রাস্তাঘাট যেগুলো ভেঙে গেছে এগুলো সংস্কার করা প্রয়োজন। বন্যা পরবর্তী যে পুনর্বাসন দরকার, যাদের মাটির ঘর আছে তাদের মাটির ঘরগুলো অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে চাঁদপুরের শাহরাস্তির পূর্ব ও দক্ষিণাঞ্চলের জলাবদ্ধতা এখনো দূর হয়নি। সবজি ক্ষেত, ধানের বীজতলা ও মাছের ঘের ক্ষতিগ্রস্ত হওয়ায় বিপাকে বন্যার্তরা। ক্ষতি হয়েছে ফেনী শহরের ভোগ্যপণ্যের দোকানগুলো। টনকে টন গম ভিজে নষ্ট হয়ে গেছে। লোকসানের দুশ্চিন্তায় মাথায় হাত দোকানিদের। এছাড়া বন্যা কবলিত এলাকাগুলোতে দেখা দিয়েছে পানিবাহিত রোগ, চর্ম, ডায়রিয়া, জ্বর সহ নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অনেকে। পাহাড়িয়া ফারজানা, সময় সংবাদ। লক্ষ্মীপুরে বন্যার পানি যে দিক দিয়ে নামছে, নতুন করে সেই এলাকাগুলোতে বাড়ছে দুর্ভোগ। মাছ, ফসল, ফলাদি ভেসে যাওয়ায় ক্ষতি হয়েছে প্রচুর। পানি নেমে গেলে কিভাবে কাটবে ভবিষ্যৎ, তা নিয়ে দুশ্চিন্তায় দুর্গতরা। পরিবার পরিজন নিয়ে বাঁচতে সরকারি সাহায্যের দিকেই তাকিয়ে নিম্ন আয়ের মানুষ। লক্ষ্মীপুর থেকে বানভাসী মানুষের দুর্দশা তুলে ধরছেন আতাউর কাউসার, ছবি তুলেছেন নিজামুদ্দিন। লক্ষ্মীপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের বেগম শামসুন নাহার 7 মাস আগে স্বামী মারা যাওয়ার পর 3 সন্তানকে নিয়ে যখন হিমশিম খাচ্ছিলেন, তখনই বন্যার আঘাত। বানের পানিতে ভিটে মাটি ভেঙে যাওয়ায় বাঁশ দিয়ে ঠেকিয়ে রেখেছেন শেষ আশ্রয়স্থলটুকু। ছেলে দুগাছো করে হলে করে শিখে সার্কি মার্কি অনো মেসো ভাত রান্ধি কারণে কারো কাছে যায় আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কেউ নাই। বন্যার পানি কমে যাওয়ায় বাড়ির সামনে খেলা করছিল অবুঝ 2 শিশু। তাদের বোঝার বয়স হয়নি কি ক্ষতি করে যাচ্ছে এবারের বন্যা। লক্ষ্মীপুর 10 নম্বর ওয়ার্ডের এই এলাকায় অন্তত 15টি পুকুর ছিল, যেগুলোতে মাছের চাষ করতেন অনেকেই। বন্যা পথে বসিয়েছে তাদেরও। পুকুর থেকে 10 লাখ টাকার মাছ চলে গেছে। এখানে 2টা পুকুর আছে, শেষ। আমার কিচ্ছু না, এখন সব শেষ হয়ে গেছে। প্রায় 20 হতে 25 লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে এখন, এবং এরপরে আমার ঘরের মধ্যেও পানি ঢুকছে। 12 থেকে 15 লাখ টাকার মতন 3টা পুকুর। পানিতে তলিয়ে গেছে হাজার হাজার একর ফসলি জমি। এতে দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা। অনেকের থাকার শেষ আশ্রয়টুকু ভেঙে গেছে বানের পানিতে। প্রায় আপনার 50 একরের মতো জমি আছে। এই জমিগুলোর মধ্যে সম্পূর্ণ ধান ছিল, এই ধান সম্পূর্ণ পানি তলায় নিয়ে গেছে। চুলা শেষ, চুলা ফাঁক করতো না, ঘরের মধ্যে ফাঁক করি আমরা। ফেনী, নোয়াখালী থেকে ধেয়ে আসা বন্যার পানি লক্ষ্মীপুরকে ভাসিয়ে অনেক জায়গায় কমে গেলেও এখনো কিছু স্থান ডুবে আছে, কারণ পানি প্রবাহের পথগুলো নানা কারণে বন্ধ। কালভেট নাই, বাংটি ছোট ছোট বাংটি চুঙ্গা দিয়ে পানি যাইতেছে, এগো থেকে পানি নামতে দেরি। বিষয়গুলো দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার দাবি তাদের। খালে পানি প্রবাহিত হওয়ার কথা, সেখানে উল্টো খাল থেকেই এখন পানি ছড়িয়ে পড়ছে পুরো এলাকায়। শুধু এই খালটি নয়, লক্ষ্মীপুরে, নোয়াখালী, ফেনীতে যেখানে যেখানে যতগুলো খাল এবং নদী আছে তা দ্রুত খনন করার দাবি জানিয়েছে এলাকাবাসী। লক্ষ্মীপুর পৌরসভা থেকে আতাউর কাউসার, সময় সংবাদ। 10 দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বন্যার্তদের ত্রাণ সংগ্রহ এবং বিতরণ কার্যক্রমে নতুন ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা। আর নেওয়া হবে না কাপড় ও শুকনা খাবার, তবে গণরান্নার উপযোগী পণ্য সংগ্রহেই প্রাধান্য দিচ্ছেন তারা। পাশাপাশি সংগ্রহ করা হবে নগদ টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কার্যক্রমে শনিবার আসে কিছুটা ভিন্নতা। সকালে দেশের বন্যা দুর্গত প্রত্যন্ত অঞ্চলের জন্য শুকনো খাবার আর কাপড়ের শেষ চালানগুলো তোলা হয় ট্রাকে। বাকি ত্রাণ সামগ্রীও সরিয়ে নিয়ে সম্পূর্ণ পরিষ্কার করা হয় টিএসসি, কারণ এসব স্থান এবার পূর্ণ করা হবে চাল, ডাল, তেল আর মশলার মতো পণ্যে। দুর্গত এলাকায় স্থানীয় পর্যায়ে গণরান্নার কর্মসূচি জোরদার করতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বেচ্ছাসেবকরা। জেলা সমিতিগুলো আছে বা উপজেলা সমিতিগুলো আছে, আমরা কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট অলরেডি করে ফেলেছি। তাদেরকে আমরা বলেছি তারা নিজ নিজ এলাকায় চলে যেতে, এখন এবং সেখানে ভলেন্টিয়ারের প্রয়োজন রয়েছে। এখন তারা অলরেডি এখান থেকে মুভ অন করে শুরু হয়ে গেছে। শনিবার সরকারি ছুটির দিন হওয়ায় টিএসসিতে ত্রাণ নিয়ে ছুটে এসেছেন অনেকে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে নিজের সংগ্রহ নিয়ে আসেন শিশুরাও। খুব সুন্দরভাবে এটা শৃঙ্খলাবদ্ধভাবে কাজগুলো আগাচ্ছে। ছাত্র জনতা যা উদ্যোগে যে কাজটা করতে পারবে, আমরা সেটা হয়তো পারবো না সে দুর্গম এলাকায়। সেই জন্য এখানে আসছি ডোনেশনের জন্য। প্রত্যেকটা মানুষ কিন্তু মুখিয়ে আছে কিভাবে এই পুনর্গঠনের কাজে সামিল হতে পারে।
ত্রাণ কার্যক্রমের সমন্বয়করা জানান, আর নতুন করে শুকনো খাবার বা কাপড় নেওয়া হবে না। গণরান্নার জন্য প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, শিশু খাদ্য, স্যানিটারি ন্যাপকিনের চাহিদার কথাও জানান তারা। কাপড় এবং শুকনো খাবার আর নিচ্ছি না, তবে আমাদের যে নগদ অর্থ সংগ্রহের প্রক্রিয়াটা সেটি আমরা চলমান রাখবো। চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ, সয়াবিন তেল, মশলা, মোমবাতি, দিয়াশলাই, ওরস্যালাইন, ঔষধ, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্যানিটারি ন্যাপকিন এবং আরও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে শিশু খাদ্য। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য আশ্রয় কেন্দ্রকে মাথায় রেখে আপাতত গণরান্নার পরিসর বাড়ানোতে স্বেচ্ছাসেবক এবং অর্থ সাহায্যের গুরুত্বও তুলে ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জামালপুরে শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে শতাধিক মানুষের ঘরবাড়ি ভেঙে জমি বালু দিয়ে ভরাট করা হয়েছে। এতে একটি গ্রামই বিলুপ্ত করে দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এবং তার অনুসারীদের বিরুদ্ধে। সরকার পতনের পর জমি ফেরত পেতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন ভুক্তভোগীরা। অভিযোগ খতিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। জাহাঙ্গীর আলমের তথ্য এবং আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। 2013 সালে জামালপুর শহরের নয়াপাড়া 5 রাস্তা মোড় এলাকায় গড়ে ওঠে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিশ্ববিদ্যালয়। 2019 সালে ব্রহ্মপুত্র নদীর পাড় নাওভাঙাচর এলাকায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ নেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জামালপুর 3 আসনের সাবেক সংসদ সদস্য মির্জা আজম। ক্যাম্পাস নির্মাণের জন্য প্রায় 1.5 শতাধিক পরিবারের ঘরবাড়ি ভেঙে জোরপূর্বক জমি দখলের অভিযোগ তার বিরুদ্ধে। শেখ হাসিনা সরকার পতনের পর নাওভাঙাচরের জমির মালিকরা তাদের দখলকৃত ভূমি ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন। ভুক্তভোগীদের অভিযোগ, মির্জা আজমের নির্দেশে জামালপুর পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ সানোয়ার হোসেন ওরফে সানুর তত্ত্বাবধানে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মারধর, মিথ্যা মামলায় হয়রানি, এমনকি অত্যাচার, নির্যাতন করে জমিগুলো দখল করে। যারা জমি ছাড়েনি তাদের উপর করা হতো মানসিক ও শারীরিক নির্যাতন, এমনকি পুলিশের মাধ্যমে করা হতো ব্যাপক হয়রানি। যদি তোমরা না যাও তোমার পুলিশ দিয়ে থানা নিয়ে যাম গা, বুঝছেন? এরকম করে আঙ্গর বয় দেয়। এই যে বাড়ি করগুলি দেখেন সব ভাঙ্গে কি করছে, বেকু দিয়ে ঘরে ধরে তো মারি ফেলাইছে। বাড়ি ঘরগুলি ভাঙচুর করলো। ভাঙচুর করার পরে মনে করুন যে কোনো খরচপাতি বা মাটি কাটা ঘর বাড়ি কোনো কিছু জানাবে আর ভয় দিয়েছে যে আমরা যদি না সরেন আমরা পুলিশ দিয়ে ধরে নেব। যে অনতিবিলম্বে আমাদের ব্রহ্মপুত্রের যে মূল ধারা, এই ধারাটাকে প্রবাহিত করার জন্য এই যে মাটির পাহাড় গড়ে তুলেছে সেটাকে অপসারণ করে ফেলা, যে সমস্ত গরিব মানুষের জমি দখল করেছে তাদের জমি ফেরত দেওয়া। তবে জেলা প্রশাসক বলছেন, লিখিত অভিযোগ পেলে জমি দখলের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি। তারা যদি আমাদের কাছে লিখিত অভিযোগ দেয় সেই বিষয়টি আমরা তদন্ত করে দেখব যে তাদের কোনো স্বার্থ সেখানে আছে কিনা। যদি তাদের স্বার্থ বিঘ্নিত হয় তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। নাওভাঙাচর গ্রামটিতে প্রায় 40 বছর ধরে 1200 মানুষের বসবাস। সময় সংবাদ, জামালপুর। দুর্নীতির স্বার্থে গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করা হয়েছে। যারা আইনের রক্ষক হওয়ার কথা ছিল তারা ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। এফডিসিতে আয়োজিত ছায়া সংসদে এমন মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধে যেখানে জাতীয় সংসদের সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করার কথা, সেখানে বিগত সরকার সংসদকে পুতুল নাচের নাট্যশালায় পরিণত করেছিল। নেতৃত্বের দুর্বলতা এবং রাজনৈতিক প্রভাবের কারণে দুদকও ব্যর্থতার পরিচয় দিয়েছে। যারা বিরোধী দলে তারা ভেবেছেন আমার সংসদ থেকে পাওয়ার কিছু নাই, সংসদে করার কিছু নাই। যারা সরকার দলে তারা ভেবেছেন এটা আমার একচ্ছত্র ভুবন। দুর্নীতি প্রতিরোধের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রতিষ্ঠান হচ্ছে সেটা হচ্ছে জাতীয় সংসদ। যারা জনগণের প্রতিনিধি হয়ে সরকারকে জনগণের কাছে জবাবদিহি করার জন্য তাদের যে ভূমিকা সেটা পালন করবে। কিন্তু পৃথিবীর কোনো দেশেই, বাংলাদেশেও এককভাবে শুধু দুর্নীতি দমন কমিশন দুর্নীতি নিয়ন্ত্রণ করবে এটি কল্পনা করা কিন্তু অলীক। মেয়াদোত্তীর্ণ কিট ব্যবহার, পরীক্ষার দাম দ্বিগুণ নেয়া, স্যাম্পল ওষুধ দিয়ে চিকিৎসা সহ নানা অনিয়ম মিলেছে রাজধানীর কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টার এবং নার্সিং হোমে। 5 লাখ টাকা জরিমানাও করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নিয়ম মানতে হাসপাতালটিকে 7 দিন সময় দিয়েছে সংস্থাটি।
দেখে বোঝার উপায় নেই, ইউরিন টেস্টের এক এক টিকিটের মেয়াদ উত্তীর্ণ হয়েছে আরও 3 বছর আগেই। শনিবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে রাজধানীর গ্রিন রোডের নামিদামি কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টার ও নার্সিং হোম হাসপাতালে ব্যবহার করা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ এসব কিট, যাতে সঠিক রোগের চিকিৎসা পাওয়া কঠিন। 21 সালে মেয়াদ শেষ। এ সময় দায় এড়িয়ে যেতে চাইলেও পরে স্বীকার করে নেয় দায়িত্বরত কর্মকর্তারা। যেহেতু 21 এইটার ডেট এক্সপায়ার হয়ে গেছে, এটা ইউজ করলে আপনার পারফেক্ট রেজাল্ট আসার কথা না। শুধু কিট মেয়াদ উত্তীর্ণ তা নয়, এই হাসপাতালে অনিয়ম রয়েছে নিজেরাই পরীক্ষার মূল্য নির্ধারণ করে দ্বিগুণ দাম নেয়ার। ভোক্তা অধিকারের অভিযানে মেলে বিক্রি প্রযোজ্য নয়, অর্থাৎ স্যাম্পল ওষুধ দিয়েও ভর্তি রোগীদের চিকিৎসার। আপনি তো একটা মানুষের জীবন নিয়ে সিনেমানি খেলছেন। একটা টেস্ট মানে একটা মানুষ রোগীর জীবন। নানা অনিয়মের দায়ে 5 লাখ টাকা জরিমানার পাশাপাশি 7 দিনের আলটিমেটাম দেয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষকে। কিছু বিল চেক করে দেখলাম যে মূল্য তালিকার সাথে এটা অ্যাডজাস্ট হয় কিনা। বেশ কিছু সার্ভিস রয়েছে, ওটা টেস্ট ফি রয়েছে যেটা আপনার দ্বিগুণ, বিল নিচ্ছে দ্বিগুণ, কিন্তু আপনার তালিকা রয়েছে কম। রোগীদের জিম্মি করে হাসপাতালগুলোর নৈরাজ্য আর মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। আপনারা হুঁশিয়ার হয়ে যান, আপনারা যদি ভাবে থাকেন আজকে থেকে আমাদের এখানেই অভিযানটা শেষ, তাহলে এটা ভুল ধারণা। আমরা প্রত্যেকটি হসপিটালে যাব এবং আপনারা যেই ধরনের দুর্নীতি, যেই ধরনের অনিয়ম করতেছেন, এগুলো আমরা সবগুলোই খুঁজে বাইর করার চেষ্টা করব। তবে শিগগিরই অন্যান্য হাসপাতালে এমন অনিয়ম আছে কিনা ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের নিয়ে যৌথ অভিযান পরিচালনা করবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। কলকাতায় নারী চিকিৎসককে হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে টানা 22 দিন ধরে চলছে নানা কর্মসূচি। ধর্মতলায় বিজেপির অনশন কর্মসূচির মাঝেই আগামী 3 সেপ্টেম্বর থেকে সবাইকে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানিয়েছে বাম কংগ্রেস। আর অভিযুক্তদের শাস্তি নিশ্চিতে বিধানসভায় বিল উত্থাপনের কথা জানিয়েছে মমতা প্রশাসন। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। কলকাতার হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় এখনও উত্তাল ভারত। হত্যাকাণ্ডের 24 ঘন্টার মধ্যেই সঞ্জয় রায় নামের একজনকে আটক করে কলকাতা পুলিশ। এরপর 22 দিন পেরিয়ে গেল, ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তার করতে পারেনি তদন্তকারী সংস্থা সিবিআই। তবে সিবিআই দফায় দফায় হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জেরা করছে। করা হয়েছে পলিগ্রাফ টেস্টও, কিন্তু এরপরও চাঞ্চল্যকর এই মামলার কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। আর এতেই ফুঁসে উঠছে আন্দোলন। কলকাতা সহ গোটা রাজ্যে জুনিয়র চিকিৎসকদের চলমান কর্মবিরতি কর্মসূচি আরও জোরদার হবে বলে আভাস মিলছে। সিবিআই তদন্ত নিয়ে মানুষের আস্থা হারিয়ে ফেলেছে পশ্চিমবাংলায়। 2011 সালের পর থেকে যতগুলো ঘটনা ঘটেছে কোনো মামলারই সুরাহা করতে পারেনি। আস্থা আছে, আশা করি সিবিআই এটা তদন্ত করে সঠিক তদন্ত করে এবং সঠিক লোক যাতে মানে সঠিকভাবে শাস্তি পায়। চিকিৎসক ধর্ষণ ও খুনের প্রতিবাদে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি ধর্মতলায় অনশন করছে। 7 দিনের এই কর্মসূচি শেষ হবে আগামী বুধবার। এরই মধ্যে 3 সেপ্টেম্বর বাম কংগ্রেস রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হবে। এদিকে ধর্ষণের দৃষ্টান্তমূলক সাজা দিতে বিধানসভায় বিল উত্থাপনের কথা জানিয়েছে মমতা প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এ বিষয়ে চিঠি পাঠিয়েছেন। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। যৌক্তিক সময়ে নির্বাচন দেবে সরকার, সংলাপে বিভিন্ন দলকে আশ্বস্ত করলেন ডক্টর ইউনূস। সংস্কারে সময় দেওয়ার পক্ষে বিএনপি, নেতাদের জনগণের সেবক হওয়ার তাগিদ জামায়াতের। কমল জ্বালানি তেলের দাম, লিটারে 6 টাকা কমেছে অকটেন ও পেট্রোল। ডিজেল 105 টাকা 25 পয়সা নির্ধারণ, মধ্যরাতে কার্যকর নতুন দর, স্বাগত জানালেন সাধারণ মানুষ। এবং জনপদ জুড়ে ভয়াবহ বন্যার প্রভাব, সব হারিয়ে নিঃস্ব লাখ লাখ মানুষ, মৃত্যু বেড়ে 59, ছড়িয়ে পড়ছে নানা রোগবালাই, কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা চাষি। এ ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়ের।